হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা দৈনন্দিন কর্মব্যস্ত জীবন থেকে একটু স্বস্তির আশায় কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন বাট সময় ম্যানেজ করতে পারছেন না, আমি বলবো এই ভিডিওটা তার জন্য। কেননা হাতে একদিন সময় নিয়ে আপনি চাইলে ঘুরে আসতে পারেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা থেকে, যেখানে গেলে আপনি সুন্দর মেঘালয় পাহাড়ের ভিউ দেখতে পাবেন। এছাড়াও সুশান দুর্গাপুরের বিরিশিরি থেকে। আর আমরাও ঠিক হাতে একদিন সময় নিয়ে বেশ কয়েকজন ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে গিয়েছিলাম কলমাকান্দাতে। উপভোগ করেছিলাম ভারতের মেঘালয় রাজ্যের অপরূপ সৌন্দর্যের পাহাড়গুলো, সাথে ঝিরিপথ ধরে সামনে ট্রেকিং করে যাওয়ার অভিজ্ঞতা। এছাড়াও দিন শেষে ঘুরে দেখেছিলাম সুশান দুর্গাপুরের চুনামাটির পাহাড় আর অপরূপ সৌন্দর্যের লেক। আর হ্যাঁ, চলুন বন্ধুরা, শুরু থেকে শুরু করা যাক আজকের এই ভ্রমণ গল্প। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা পর্যন্ত। আর কলমাকান্দা পর্যন্ত বেশ কয়েকটি বাস সার্ভিস চলাচল করে এই মহাখালী থেকে। আমরা যাচ্ছি সালমান পরিবহনের এই বাসে করে, দেখতেই পাচ্ছেন। একটু আগে আমরা টিকিট কেটে নিলাম। ঢাকা থেকে কলমাকান্দা পর্যন্ত আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে 450 টাকা করে। বাসের ভেতরের কন্ডিশন যথেষ্ট ভালো এবং সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। আতিক ভাই, কি অবস্থা? সেই আই এম সো লাকি যে এবার ট্যুর তোমার সাথে দিতে পারতেছি আর কি। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তোমার সাথে একটা ট্যুর দেবো আর কি। সেটা আমার আজকে পূর্ণ হচ্ছে। সামনে আমাদের টাঙ্গর হাওয়ার ট্যুর আছে, ইনশাআল্লাহ হাউস বোটে থাকবো। যাই হোক, নির্ধারিত সময়ের 5 মিনিট পরে রাত 10:35 আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকা থেকে কলমাকান্দার উদ্দেশ্যে। ঢাকা থেকে কলমাকান্দা পর্যন্ত দূরত্ব প্রায় 200 কিলোমিটারের মতো। যেতে আমাদের সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। এখন রাত বাজে 3:23 আর আমাদেরকে অলরেডি কলমাকান্দা বাজারে বাস নামিয়ে দিল, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু 4-5টা দোকান খোলা থাকে, যেগুলো 24 ঘন্টায় মোটামুটি খোলা থাকে এই কলমাকান্দা বাজারের উপরে। আর এই কলমাকান্দা বাজারের উপরে 2-3টা হোটেল আছে, আপনারা চাইলে রেস্ট নেওয়ার জন্য সেখানে যেতে পারেন, বাট আমরা এখন যাচ্ছি না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ব্লগ। নতুন একটা ব্লগে আপনাকে স্বাগতম। আর আমরা এখন অবস্থান করতেছি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায়। এখান থেকে আমরা এখন যাচ্ছি পাঁচগাঁওয়ে। এখন বাজে সকাল 5:16। আচ্ছা, আর আমরা অলরেডি একটা বাইক ঠিক করে ফেলছি। এই কলমাকান্দা কয়েকটা স্পট আছে, এগুলো ঘুরে দেখব, পাশাপাশি বিরিশিরি গিয়ে নামবো। আর এই বাইকে আমরা দুইজন যাচ্ছি, আতিক ভাই আর আমি। আর আমাদের সাথে আছে মুকলেশ্বর ভাই। মুকলেশ্বর ভাইয়ের নাম্বারটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যেহেতু এখন কলমাকান্দাতে সিজন চলতেছে এবং প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসতেছে, সো আপনারা মুকলেশ্বর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, আগের থেকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। উনি আপনাদের জন্য অপেক্ষা করবে এখানে। তো ঠিক আছে, লেটস গো, আমরা এখন আমাদের জার্নি শুরু করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We ride. আমরা এখন রওনা হয়ে যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। সকাল বাজে এখন 5:22। আমরা এর মধ্যেই জার্নি শুরু করে দিয়েছি, কারণ আমরা অনেকগুলো স্পট যেহেতু কভার করতে চাই, যার কারণে একটু সকাল সকালই আমরা বের হয়ে গেছি। To the city streets, we began to feel the fire. আর আমরা কিন্তু পাহাড়ের বেশ খানিকটা কাছাকাছি চলে আসছি। আমরা দূর থেকে মানে পাহাড় দেখতে পাচ্ছি অলরেডি। আর বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে আসছি চন্দ্রডিঙ্গা, একদম পাহাড়ের নিচে। এটাই কিন্তু 0 পয়েন্ট, এটাই কিন্তু বর্ডার, দেখতেই পাচ্ছেন। এই যে সামনেই পাহাড় এরিয়া, খুবই সুন্দর। এই যে এই সাইডটা পাহাড় একদম পুরো, এটা সব ইন্ডিয়ার মেঘালয় যে পাহাড়গুলো সেগুলো। আর আমরা কিন্তু মেন রাস্তা থেকে, যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা থেকে ডানে ঢুকে গেলাম, একদম পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে এখন। এখানে কিন্তু একটা রিসোর্ট আছে না ভাই? হ্যাঁ, চন্দ্রডিঙ্গা রিসোর্ট আছে একদম এই রাস্তার মুখেই আর কি। তো হ্যাঁ, হাতের ডান সাইডে। আর এটা কিন্তু এখন মাটির রাস্তা, দেখুন এই যে মাটির রাস্তা।
অ্যাকচুয়ালি হচ্ছে আমার পেছনেই মেঘালয়ের পাহাড়গুলো, আমরা পাহাড়ের ভেতরে এখন ঢুকতেছি। বাট আমাদের সবগুলো গাড়ি চলে গেছে, আমরা টোটাল 15 জন আসছি, 8টা গাড়ি নিয়েছি। তো সবাই ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমি আর আতিক ভাই ইচ্ছা করে দাঁড়ালাম, কারণ পাহাড়ের ভেতরে ঢুকে গেলে এই ভিউগুলো আর দেখা যাবে না। এখান থেকে এই ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগবে, এবং ছবি তুললে তো সেরকম দারুণ আসতেছে পেছনের ভিউ। যদি বলি যে বাংলাদেশের বুকে এক টুকরো স্বর্গ, তাহলে এটা তার মধ্যে একটা পড়ে যাবে আর কি। খুবই সুন্দর লাগতেছে এই জায়গা থেকে ভিউটা দেখতে। আমরা কিছু ফটোগ্রাফি করে আবার রওনা হয়ে যাব সামনের দিকে। আস্তে আস্তে আমরা একদম পাহাড়ের ভেতরে ঢুকে যাচ্ছি এখন। ভিউয়ার্স, এখন বাজে 5:58, আর আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পট চন্দ্রডিঙ্গা পাহাড়ে। তো এইখানে আমাদের বাইকটা পার্কিং করলো, আর এখানে বেশ কয়েকটা কিন্তু গারো যেই পরিবারগুলো তারা আছে, এবং বাঙালিদের কিছু হোটেল আছে। আমি একটু দেখাই, কয়েকটা দোকান আছে, খাবার টাবারের টুকটাক খাবার জিনিস পেয়ে যাবেন। সব কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টস। আমার সবচেয়ে প্রিয় জিনিস এটা হলদিরামের যে সোনপাপড়ি এখানে পাওয়া যাবে, যাওয়ার সময় নিয়ে যাব। এছাড়া ইন্ডিয়ান বিস্কিট, তারপর ইন্ডিয়ান এখানে সাবান, লিপস্টিক, কি আছে ভাই, আর নেল পালিশ, সাবান, এগুলো আছে। চকলেটস আছে মেবি ইন্ডিয়ান। এই পাশে আপনারা দেখলে বুঝবেন, একটু দেখাই। এখানে কিন্তু এই যে ইন্ডিয়ান এগুলো চকলেটস আছে। আর এই পাশে একটা খাবারের হোটেল আছে, এখানে আপনারা চাইলে খাবার খেতে পারেন, খাবার অর্ডার দিয়েও যেতে পারেন, পরে এসে খেতে পারেন। আর আমরা এখন এই পথ দিয়ে একটু ভিতরের দিকে যাব। ভিতরের দিকে সুন্দর ঝিরি পথের মতো আছে সেখানে। আর সামনে যেহেতু সীমানা, যার কারণে এখানে সুন্দর করে লেখা আছে সামনে সীমান্ত অতিক্রম করা নিষেধ। আর এই যে আমাদের টিমের সবাই রেডি। মাইন, কি অবস্থা? ভালো। আসিফ, মাইন, মশুর ভাই, আমরা এখন সবাই এখানে ফটোগ্রাফি চলতেছে। আমরা এখন পাহাড়ের ভেতরের দিকে যাওয়া শুরু করলাম। ভাই আপনি এন্ডিয়াই যাবেন, এন্ডিয়া সবাই আইতাছে যাতে পানি পার না লাগে। এই জায়গায় দোকানগুলো থেকে আমরা উঠে আসলাম এই ঝিরিপথটা পার হয়ে। আর আমার পেছনে একটু দেখাই, এই সাইডটা কিন্তু দেখেন একটা পিলার দেখতে পাচ্ছেন, বাংলাদেশ লেখা আছে এই পাশে। মানে এই সাইডটা বাংলাদেশ, ওই সাইডটা কিন্তু হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখুন এই পাশে লেখা আছে ইন্ডিয়া। আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভেতরে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের পিলার। আমরা এই সাইড দিয়ে একটু ভেতরে পাহাড়ে মাথার উপর যাব, ইন্ডিয়ান সাইডের দিকে যাব। আর একটা কথা বলে রাখি, যেহেতু এখন বর্ষার সিজন, সবাই যখন আসবেন অবশ্যই জুতা মোজা পরে আসার দরকার নাই, বাবু সেজে আসার দরকার নাই। এখানে 3 কোয়ার্টার আর পারলে স্যান্ডেল পরে আসবেন, খুবই ভালো হবে। আর আসিফের মতো এরকম লুক হলে খুবই ভালো হবে, সাদা একটা জুতা, সাদা প্যান্ট, সাথে সাদা গেঞ্জি, খুবই দারুণ লাগবে এইরকম একটা লুকস দিতে পারলে। আর ভিউজগুলো এত সুন্দর, মানে এত দারুণ লাগতেছে, এক কথায় সত্যি কথা বলতে খুব সুন্দর লাগতেছে, অসাধারণ। এই জায়গাটা দারুণ লাগতেছে। এই ভিতর দিয়ে কিন্তু আমরা আরেকটু ঝিরিপথ ধরে ধরে সামনের দিকে যাব, সামনে গেলে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আর এটা কিন্তু একটা দেখেন ঝিরিপথ, সুন্দর পাথরের একটা ট্রেল। ও মাই গড, অস্থির একটা ট্রেল আছে দিক দিয়ে, পুরা পাথর বড় বড়, আর মাঝখান দিয়ে ট্রেল, আর এই ছোট্ট একটা ঝিরি নেমে আসছে এদিক দিয়ে। আর এই ট্রেল ধরে সামনে যেতে খুবই ভালো লাগতেছে, মানে দারুণ একটা ট্রেল, একদম পাথরের বড় বড় পাথরের একটা ট্রেল এই দিয়ে নেমে গেছে। সম্ভবত কোনো পাহাড়ের ধস থেকে এই ট্রেলটা তৈরি হয়েছে তাই মনে হচ্ছে, বাট খুব সুন্দর লাগতেছে, হালকা ঝিরির আওয়াজ। আর এই ট্রেলটা দিয়ে যখন হাঁটবেন অবশ্যই খুব সাবধানে সহকারে হাঁটবেন, কারণ যেহেতু পাথরের পথ, সো পড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। আর যেহেতু একটু ভেজা ভেজাই থাকে সবসময় এই পাথরগুলো, কারণ হচ্ছে যে পাহাড়ে তো সবসময় বৃষ্টিপাত হয় ম্যাক্সিমাম টাইমে। সো চেষ্টা করবেন খুব আস্তে আস্তে মুভ করার এবং সামনের দিকে যাওয়ার। আমরা পাহাড়ের গা বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছি, আর একটু উপরের দিকে যাব, আপনারা আমাদের সাথেই চলুন। আশা করি ট্রিপটাকে খুব এনজয় করতেছেন। এটা কিন্তু আমাদের কেবল ফার্স্ট স্পট, আমরা কিন্তু আরও বেশ অনেকগুলো স্পট দেখব। তো চলুন সামনের দিকে যাই। আর ঘড়িটা দেখাই, এখন কিন্তু বাজে মাত্র সকাল 6টা 39 মিনিট।
আমরা কত সকালে চলে আসছি, তার মানে আপনারা হয়তো বুঝে গেছেন অলরেডি যে আমরা 6:39 বাজে মাত্র। আর এই সকালবেলা আসার জন্য ভিউটাকে এত সুন্দর লাগতেছে, মানে এক কথায় অসাধারণ লাগতেছে। আমরা এখন যে ট্রেল দিয়ে যাচ্ছি এই ট্রেলটা এতটা সুন্দর, অলরেডি আমাদের যারা মেম্বাররা সামনের দিকে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ট্রেল। আর আমরা কিন্তু বাংলাদেশ থেকে মোটামুটি এখন কিন্তু প্রায় 300 ফিটের মতো উপরে আছি, আর পুরোটাই কিন্তু ইন্ডিয়ার ভেতরে আছি। বাট এই জায়গা পর্যন্ত আরও সামনে কিছু দূর পর্যন্ত সেভ আমাদের যে রাইডার সে নিয়ে আসছে, বললো কোনো সমস্যা নেই, এখন পর্যন্ত মানে ওইখান পর্যন্ত যাওয়ার পারমিশন আছে, সো আপনাদের কোনো টেনশন করার কিছু নাই। যার কারণে আমরা আরও একটু সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো মেন পয়েন্টটা। এই যে আমার নিচে ঝর্ণার পরিষ্কার জল, চাইলে এখানে খাবার পানীয় সংগ্রহ করতে পারেন সামনে থেকে। আর আমার একটু টায়ার্ড লাগতেছে, যার কারণে একটু মুখ চোখগুলো একটু ধুয়ে নিব। ও ওয়াও, জলটা কি ঠান্ডা, খুব দারুণ লাগলো জলটা মুখে দিয়ে, এত ঠান্ডা একটা সুন্দর জল। মোটামুটি অনেক কঠিন ট্রেল পাড়ি দিতে হচ্ছে, সবার এই পর্যন্ত না আসাই ভালো। আমি পার্সোনালি যেটা মনে করি, যারা একটু অ্যাডভেঞ্চার লাভার তারা আসতে পারেন, কিংবা যারা খুব ভালোবাসেন পাহাড়কে ট্রেকিং করতে তারা আসতে পারেন। ভিউয়ার্স, আমরা মোটামুটি এখন প্রায় বাংলাদেশ থেকে 400 ফিটের মতো উপরে আছি। আর ওই দেখুন এই পর্যন্ত সবাই যেতে পারে, এরপর আর না যাওয়াই ভালো। আর উপরে হচ্ছে রাস্তা আছে এবং রাস্তার সাথে একটা বিএসএফ ক্যাম্প আছে, যার কারণে উপর পর্যন্ত যাওয়াটা সেফ না। এই পর্যন্ত সেফ, এই পর্যন্ত আমরা আসছি, এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। ভিউয়ার্স, এখন বাজে 7:29। আর আমরা এখন পাহাড় থেকে নেমে নিচে চলে আসছি। মূলত কিন্তু মেঘালয় পাহাড় থেকে এখন নিচের দিকে নেমে আসলাম। আর এখানে কিন্তু আমরা খাবার অর্ডার করছি এই যে চন্দ্রডিঙ্গা হোটেলে, ঠিক আছে। আর এই যে পাশ দিয়ে আমরা যে গেলাম না সীমান্ত, এর ঠিক এই সাইড দিয়ে এখন মূলত কিন্তু আমরা যাব হচ্ছে চন্দ্রডিঙ্গা যেই পাহাড় আছে সেখানে যাব। ওইখানে একটা বট গাছ আছে সুন্দর, অনেক দিনের পুরান বট গাছ, সো বট গাছটা দেখবো আর চন্দ্রডিঙ্গা পাহাড়টা দেখবো। এই যে আমরা বট গাছের কাছে চলে আসছি, এইখানেই বট গাছ। 4-5 মিনিটের মতো সময় লাগলো, খুব একটা বেশি সময় না। এখানেও একটা দোকান আছে, এখানেও আপনি টুকটাক ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন। এই সেই বট গাছ, এই যে দেখুন। আর এর উপরে যে পাহাড়টা আছে এই পাহাড়টার নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। বট গাছের নিচ থেকে আর আমরা এখন এই পথ দিয়ে এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের মাথার উপরে যাওয়ার চেষ্টা করব। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে। বেশ কিন্তু অনেকটাই উপরে উঠতে হবে, কারণ এই পাহাড়টা হচ্ছে একদম খাড়া পাথরের রাস্তা, একদম দেখতেই পাচ্ছেন, খুব কষ্ট করে উঠতে হচ্ছে। আমি ওই নিচ থেকে উঠে আসছি, এই উপর দিয়ে উঠতে হবে। ভিউয়ার্স, মোটামুটি খুব কঠিন পথ, দেখেন এই পাশে পুরা পাহাড়ের গিরিখাদ আর এই পাশে পাহাড় ধরে ধরে উঠতে হচ্ছে। অনেক কঠিন একটা ট্রেল, আরও 3-4 মিনিট লাগবে উপরে উঠতে। আমার সাথে আমাদের বাইকের রাইডার ভাই, নাম কি? সোহাগ। সোহাগ ভাই আছে, খুবই হেল্পফুল একটা মানুষ, অনেক হেল্প করতেছে সত্যি কথা বলতে আমাকে ওঠার জন্য। আমি জাস্ট উঠতেছি, আপনাদেরকে উপর থেকে বাংলাদেশের একটা দারুণ ভিউ পাওয়া যায়, সেই ভিউটা দেখানোর জন্য আমি বেসিক্যালি এখন উপরের দিকে যাচ্ছি। ভিউয়ার্স,
আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের ঠিক মোটামুটি একদম এটা হচ্ছে টপ, তার একটু নিচে দাঁড়িয়ে আছি। উপরটা জঙ্গল, যার কারণে যাওয়া যাচ্ছে না। এই জায়গাটা একটু সমতলের মতো আছে। আমি মশিউর ভাই, তাসদিক, আমরা তিনজন চলে আসছি। আপনি তো পাহাড়ের ভিউ এতক্ষণ দেখলেন, এবার একটু আমাদের বাংলাদেশের ভিউ দেখায়। এই ইন্ডিয়ার মেঘালয় পাহাড় থেকে নিচে কী পরিমাণ সুন্দর দেখায়। আমার অপোজিটেই একটু দেখুন, কি অসাধারণ। এটা কিন্তু আমাদের সেই সোনার বাংলাদেশ। দেখুন এত সুন্দর লাগতেছে, মানে দারুণ একটা ভিউ। পুরা এই উপরটা থেকে না বাংলাদেশকে এত সুন্দর লাগে দেখতে। এই যে দেখুন এত সুন্দর। ভিউয়ার্স, বটগাছটা থেকে আমরা এই পাশে যাচ্ছি, আবার একটু সামনের দিকে। এই পাশে আরও একটা ঝর্ণা আছে। ঝর্ণাটার নাম কি ভাই? আচ্ছা, ওনারা চন্দ্রডিঙ্গা ঝর্ণা নামে এটা চেনে, ছোট ঝর্ণা। তো ওই ঝর্ণাটা আমরা একটু এক্সপ্লোর করে দেন আমাদের নাস্তা অর্ডার করা আছে, সেখানে গিয়ে আমরা নাস্তা করব। চলুন যাওয়া যাক। অসাধারণ অসাধারণ, বিশাল বড় এক মানে সবুজ ল্যান্ডস্কেপ, ভিউ সিনারিও অস্থির। পাশে মেঘালয়ের পাহাড়, আর এই পাশটা তো পুরোটাই পাহাড়। মানে এত সুন্দর লাগতেছে এই জায়গাটা, মানে আসলেই তাই। ভিউয়ার্স, এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প। যেহেতু এটা মেঘালয়ের পাহাড় পুরাটা দেখতেই পাচ্ছেন। আমরা এখন এই ভিতরের দিকে যাব, এখানে ঝর্ণা আছে ভিতরে। তারপরে দূর থেকে একটু হালকা হালকা সাউন্ড পাচ্ছি। এখন আমরা সামনের দিকে যাই। এই পথ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, সামনেই ঝর্ণা। হ্যাঁ, ঝর্ণার একদম কাছাকাছি চলে আসছি। আর মাইন, একই অবস্থা তোমার? আর ঝর্ণা তো না, এটা মনে হচ্ছে উপর থেকে কেউ পানি ফেলাইতেছে। একদম ছোট্ট একটা ঝর্ণা, দেখতেই পাচ্ছেন, খুবই ছোট। আর পানি খুব একটা ক্লিন না, একটু ঘোলাটে টাইপের পানি। আমরা এখন আবারও সেই চন্দ্রডিঙ্গা যে হোটেল আছে, অর্থাৎ যেখান থেকে আমাদের প্রথম যাত্রা শুরু করেছিলাম মোটরসাইকেলটা রেখে, সেখানে চলে আসছি। আর এখানে আমরা হচ্ছে নাস্তা করব। আর এখন বাজে হচ্ছে 9টা 17 মিনিট। আমাদের খাবার অলরেডি রেডি, এখানে খাবার চলতেছে। আমি যদি একটু খাবারের দামটা বলি, পরোটা হচ্ছে 10 টাকা পিস, ডিম ভাজি হচ্ছে 30 টাকা করে, আর এটা হচ্ছে মুরগির মাংস 4-5 পিস আছে, ছোট ছোট পিস, এগুলো হচ্ছে 150 টাকা করে। তো আমরা এটা দিয়ে আপাতত সকালে নাস্তা করতেছি। এটা হচ্ছে ওনাদের হোটেল, এখানে বেশ কিছু আইটেম আছে, ডাল, ও এটা চীনা হাঁস, দেশি মাছ, দেশি মুরগির ডিম, তারপর দেশি মোরগ, ঠিক আছে। আর এখানে হচ্ছে ভাত, আপনারা চাইলে ভাতও খেতে পারেন। এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়, একটু রিজনেবল। আর এই ভিউয়ে বসে থেকে যদি এরকম একটা জায়গায় নাস্তা করা যায়, আমার মনে হয় খুব একটা মন্দ হয় না। আমার জন্য তো এটা একটা হেভেনলি একটা ফিল, সত্যি কথা বলতে। আপনাদের জন্য কার কেমন আমি জানি না। ভিউয়ার্স, এখন 10টা 6 মিনিট বাজে, আর আমরা এখন আবার উঠে যাচ্ছি বাইকে। এখান থেকে আমরা যাব হচ্ছে পাতলাবন। আর এখান থেকে পাতলাবন যেতে ভাইয়া কত সময় লাগবে? 15-20 মিনিটের মতো সময় লাগবে পাতলাবন পর্যন্ত যেতে। তো যে দেখাবো স্পটটা কেমন। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে পাতলাবন। বেসিক্যালি পাতলাবনটা একটা গ্রামের নাম। আর এই পাশে হচ্ছে মেঘালয়ের যে পাহাড়গুলো, সেগুলো এই মেঘালয় পাহাড়ের নিচে এই গ্রামটার নাম হচ্ছে পাতলাবন। আর এখানে মূলত হচ্ছে গারো সমাজের লোকজন বসবাস করে এই পাতলাবনের গ্রামটাতে। আর এই জায়গাটা অতটাই স্পেশালও না, জাস্ট একটা খোলা মাঠের মতো সবুজ এরিয়া, আর পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলা। আর এই পাশে কিন্তু ওই যে আমরা যে মহাদেব ছড়াটা পার হইলাম, মহাদেব ছড়াটা ঠিক আছে এই পাশে। আমরা একটা নদীর ধারের দিকে যাই, মানে ছড়ার ধারের দিকে যাই। আর এই একটা দৃশ্য, চাইলে আপনারা এই স্পটটাতে স্কিপও করতে পারেন, তেমন কোনো কিছু নাই এখানে আর কি, সত্যি কথা বলতে। তারপরে আমরা কোনো স্পট স্কিপ করব না, আপনাদেরকে দেখানোটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, যার কারণে আমরা এই জায়গাটায় আসলাম এবং এক্সপ্লোর করে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আতিক ভাই, এই জায়গা কেমন লাগতেছে? সেই আমি তো মানে পুরা মাথা একদম হ্যাং হয়েছিল, একদম ক্লিয়ার হয়ে গেল আর কি। হ্যাঁ, অনেকদিন পর একটা ভালো ট্রিপ হইলো, ভালো ট্রিপ হয়েছে, একদম ফ্রেশ। আর ওয়েদারটাও কিন্তু আছে খুবই সুন্দর, কোনো রোদ টোদ কিচ্ছু নাই আর কি, খুবই ভালো লাগতেছে। একদম খোলামেলা একটা পরিবেশ, মানে আপনারা চাইলে
এসে কিন্তু এখানে একদম সবুজ ঘাসের মধ্যে শুয়ে থাকতে পারবেন অনেকক্ষণ। ওই দেখো আমাদের 2-3 জন শুয়ে পড়ছে অলরেডি। আর এই পাশে হচ্ছে ওই ছড়াটা, যেটা একটু আগে আপনাদেরকে আমরা পার হয়ে আসলাম, দেখেছেন অলরেডি। এটা মেঘালয়ের যে ঝর্ণা, সেই ঝর্ণার জলগুলো থেকে এই ছড়াটার উৎপত্তি। তো যাই হোক, আমরা আর এই স্পটটাতে বেশি সময় নিচ্ছি না, আমরা এখন রওনা হয়ে যাব আমাদের। ভিউয়ার্স, আমরা পাতলা বন দেখে আবারও রওনা হয়ে গেলাম গোপালবাড়ি চিঙ্গিনির উদ্দেশ্যে। এখান থেকে গোপালবাড়ি চিঙ্গিনি পর্যন্ত যেতে আমাদের 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা গোপালবাড়ি চিঙ্গিনিতে চলে আসছি। আর গোপালবাড়ি এখানে এসে একটা দেখলাম যে চার্চ আছে সুন্দর, যেটা 2013 সালে স্থাপিত করা হয়েছে। আর এই দিকটা দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, একটু দেখুন, ওই যে টিলাটা যেটা দেখতে পাচ্ছেন, ওই টিলাটার মাথার উপরে আমরা যাব। আর এই একমাত্র টিলাই বাংলাদেশের মধ্যে পড়ছে, মানে এই টিলাটা এই দিক দিয়ে বাংলাদেশের মধ্যে পড়ছে, যেটার উপরে আমরা যেতে পারতেছি, বাকিগুলোর উপরে তো আমরা যেতে পারিনি। আর এই দিকটা যদি একটু দেখেন, পুরো একটা সবুজ ঘাসের গালিচা বিছানো আছে, এত সুন্দর লাগতেছে। ভিউয়ার্স, দূর থেকে দেখতেই টিলাটাকে খুব সুন্দর লাগতেছে। যদি আপনারা এই কলমাকান্দা ঘুরতে আসেন, এই গোপালবাড়ি চিঙ্গিনি এই টিলাটা মিস করা যাবে না। এই যে টিলা দিয়ে উঠা শুরু করলাম, দেখি কতটুকু কি সময় লাগে। তবে রাস্তা কিন্তু খারাপ, তেমন কোনো রাস্তা নেই, এই পাহাড়ের গা বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে হবে। সবাই এখানে এসে এত সুন্দর বাতাস লাগতেছে যে খালি গায়ে বসে পড়ছে। এই ওপর পর্যন্ত নিচ থেকে আমাদের উঠতে মোটামুটি 11-12 মিনিটের মতো সময় লাগলো। খুব একটা কষ্ট হয়নি, কারণ মাটির পাহাড়, যদিও একটু খারাপ, বাট খুব ইজিলি ওঠা যায়, খুব একটা কষ্ট নেই। জাস্ট একটু আপনি রেস্ট নিয়ে উঠলে, আমিও মাঝখানে 5 মিনিট ওঠার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আবার 5 মিনিট উঠেছি। তো এই সব মিলে প্রায় 11-12 মিনিটের মতো সময় লাগছে। এই টিলাটার মাথার উপর আসার পরে চারিদিকের এত সুন্দর একটা ভিউ দেখা যায়, 360 ডিগ্রি, আনবিলিভেবল একটা ভিউ দেখা যায়। আমি যদি দেখাই, আমরা নিচ থেকে উঠে আসলাম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। দেখতে পাচ্ছেন কত সুন্দর সমতল একটা ভূমি, বাংলাদেশ একদম সবুজে মোড়ানো, মনে হচ্ছে একটা গালিচা বেছানো আছে। এই ধারে একটু বনের মতো টিলা, ছোট ছোট। আর এই টিলাটা থেকে যদি আমি আমার পেছনের সাইডে, মানে এই পাশটাতে দেখাই, তাহলে এই দেখুন, এই পাশে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়, যেটা সেটা এই যে তারকাটার যে বর্ডার, সেটা কিন্তু এই পথে দেওয়া আছে। আর এই পাশে কিন্তু একটা বিএসএফ ক্যাম্প আছে, ওই যে একটা বিএসএফ ক্যাম্প আছে, এদিক দিয়ে খেয়াল করলে ভালো করে দেখতে পাবে, ওই পাশে একটা বিএসএফ ক্যাম্প আছে ঠিক এই জায়গাটায়। এত সুন্দর লাগতেছে, পুরো 360 ডিগ্রি একটা দারুণ একটা ভিউ। এখানে না আসলে এই ভিউটা মনে হয় মিস করতাম। এবং সেই জায়গাটা হচ্ছে হাইলি রিকমেন্ডেড একটা প্লেস। যদি সময় পান, কলমাকান্দা যদি ঘুরতে আসেন, এই জায়গাটা মিস করা যাবে না, একদমই মিস করা যাবে না। যাই হোক, আমরা টুকটাক ক্লিপ নিয়ে এখন আপনাদেরকে দেখাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun. ভিউয়ার্স, আমরা এখন গোপালবাড়ি থেকে রওনা হয়ে যাচ্ছি। একটু আগে টিলা থেকে নেমে আসলাম, গোপালবাড়ি থেকে এখন রওনা হচ্ছি 7 শহীদের মাজার লেঙ্গুরা, সেটার উদ্দেশ্যে। মাটির রাস্তাটা আরাম আছে। এটাই 7 শহীদের মাজার, এখানে মেহগুনি গাছের বাগান। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি লেঙ্গুরা যে 7 শহীদের মাজার আছে, মুক্তিযুদ্ধের সময় যে 7 জন শহীদ হয়েছিল তাদের এখানে মাজার। আমি একটু যদি ভিতরে যাই, এই ছোট্ট একটা এরিয়া, একটা মেহগুনি বাগানের ভেতরে এই মাজারটা। এই 7 জন মৃত্যুবরণ করেছিল মুক্তিযুদ্ধের সময়, প্রত্যেকের নাম এবং বাড়ি দেওয়া আছে, বাড়ির ঠিকানা। এখানে হচ্ছে 2 জনের মাজার, আর এখানে হচ্ছে 5 জনের মাজার। এই টোটাল হচ্ছে 7 শহীদের মাজার, নামগুলো দেখতেই পাইলেন। আর এই 7 শহীদের মাজারের ঠিক পাশেই বয়ে গেছে হচ্ছে গণেশ্বরী নদী। গণেশ্বরী নদী এটা একদম মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝিরিপথের যেই নদী, সেটা নদীর জল কিন্তু একদম ক্লিন আর ক্লিয়ার।
কারণ হচ্ছে এটা যেহেতু চলমান নদী সেই জন্য। আর ওই যে লোকগুলো দেখতেছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার বাড়িঘর, মেঘালয়ের পাহাড়গুলা, ওই পাশে কিন্তু তারকাটার বেড়া আছে, এই জায়গায় আমরা তারকাটা দেখতে পাচ্ছি। তো এটা পুরোটা মেঘালয়। আর এখন বাজে হচ্ছে 1:09। আমরা এখন এই সাত শহীদের মাজার থেকে রওনা হচ্ছি ডিরেক্ট বিরিশিরি দুর্গাপুরের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি মোমিন টিলার সামনে। যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখিয়েছিলাম, বাট আমরা সাত শহীদের মাজার দেখে এখন মোমিন টিলা দেখব। মোমিন টিলা দেখে দেন রওনা হব বিরিশিরি দুর্গাপুরের উদ্দেশ্যে। তখন আমরা মোমিন টিলা দেখার জন্য উপরের দিকে যাচ্ছি। এটা একটা টিলার মতো, এই একমাত্র টিলাই কেবলমাত্র বাংলাদেশের ভেতরে, বাকি সব যত এতক্ষণ আমরা পাহাড় দেখলাম কিংবা টিলাতে উঠছিলাম এটা সবই ইন্ডিয়ার মধ্যে ছিল। আচ্ছা, সামনে হচ্ছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাক বাংলো। হ্যাঁ, এখানে হচ্ছে যারা সরকারি কর্মকর্তা কিংবা গেস্টরা আসে এই ডাক বাংলোতে চাইলে থাকতে পারে। আর এই ডাক বাংলোর পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে উপরের দিকে, একদম টিলার মাথার উপর পর্যন্ত। আমরা এই টিলার মাথার উপরে এই সিঁড়ি দিয়ে যাব। আর আমার ট্যুর মেম্বাররা কিন্তু কেউ নাই এখন সাথে, সবাই হচ্ছে টুকটাক নামাজ পড়ার জন্য একটা ব্রেক আসছে, যেহেতু আজকে শুক্রবার সবাই নামাজ পড়তে ঢুকছে। আর এই ফাঁকে হচ্ছে আমি আমার যে বাইক রাইডার ভাইগুলো আছে ওদেরকে নিয়ে এখন উপরের দিকে ঘুরে আসতে যাচ্ছি। আমরা এক লেয়ার উপরে উঠছি, এখন এই যে সামনে এদিক দিয়ে আর এক লেয়ার উপরে উঠতে হবে এই জায়গাটায়, ওইখানে বসার জায়গা আছে বেশ কিছু। তো আমরা এখন এদিক দিয়ে উপরের দিকে যাচ্ছি। আমরা মোটামুটি উপরে চলে আসি, এই যে এগুলোই মোটামুটি টপ প্লেস বসার জন্য, টুকটাক একটু করে ব্যবস্থা করে দেওয়া আছে। এই জায়গাটা থেকে দেখুন, এখান থেকে কিন্তু খুব সুন্দর গণেশ্বরী নদীর একটা ভিউ দেখা যায়। এটা দারুণ লাগতেছে দেখতে, অসাধারণ একটা ভিউ, খুব সুন্দর লাগতেছে। লেঙ্গুরা থেকে আমরা আবারও রওনা হলাম দুর্গাপুর বাজারের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 20 কিলোমিটারের মতো রাস্তা, যেতে আমাদের 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। আর দুর্গাপুর বাজারে গিয়েই আমরা আমাদের দুপুরের খাবার খাবো। আমরা এখন বিরিশিরি হোটেল নিরিবিলিতে আমাদের দুপুরের লাঞ্চ সারবো। আর পাশে একটা হোটেল আছে, হোটেল দুলাল, চাইলে ওখানেও খেতে পারেন। আমরা এখানে খাবো, দোতলার দিকে যাচ্ছি। আর হোটেল নিরিবিলির ভিতরে বেশ অনেক টাইপের খাবার আছে। এই যে সবজি আছে, শাক, পুঁই শাক, ঢেঁড়স, তারপরে হচ্ছে শুটকি, এখানে মুরগি, খাসি, তারপরে এটা হচ্ছে ট্যাংরা মাছ, ডিম, ছোট মাছ, মুগ ডাল, অনেক কিছু খাবার আছে। তো দেখি আমরা কি খাই। ঢেঁড়স ভাজি নিয়েছি আমরা শুটকি ভর্তা দিয়ে, ভাত খাচ্ছি। এছাড়া হচ্ছে আসতেছে হচ্ছে মুগ ডাল আসতেছে, এরপরে মুরগি আছে, মাছ আছে, যে যেটা খাই। সবাই প্রচণ্ড ক্ষুধার্ত। আসলে খাবার ভিডিও করার মতো অপশান নাই, আমি খেয়ে দিয়ে জানাবো এই খাবার খেতে আমাদের কী পরিমাণ খরচ হইল। ইয়ার্স, আমাদের হোটেল নিরিবিলিতে দুপুরের লাঞ্চ শেষ। আর এখানে লাঞ্চ করতে আমাদের জনপ্রতি মোটামুটি 300 টাকার মতো করে খরচ হইল। আমরা এখন রওনা দিলাম বিরিশিরির পথে, সব মিলে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে। আর সামনে আমরা হচ্ছে সোমেশ্বরী যে নদী সেটা পার হয়ে আমরা যাব হচ্ছে সুশান দুর্গাপুর, তার মানে বিরিশিরি আর কি, সেখানে। তো যাই হোক, আমরা যেতে থাকি, আপনারাও আমাদের সাথে চলেন। সামনেই সেই সোমেশ্বরী নদী, সোমেশ্বরী নদী দিয়ে নৌকা দিয়ে আমাদের পার হইতে হবে ওপারে। এখানে কিন্তু নৌকাতে ওঠার সিরিয়াল। আমরা এখন নদী পার হচ্ছি, সোমেশ্বরী নদী। আমরা হচ্ছে আবার উঠে পড়লাম নদী পার হয়ে। ভাই, এখান থেকে কত সময় লাগবে? এখান থেকে 10-12 মিনিট। আমরা মোটামুটি আর 10 মিনিটের মধ্যে সাদামাটির পাহাড়ের ওইখানে চলে যাব। আর এই পথে যাওয়ার সময় এই যে সাদামাটি একটা রিসোর্টও আছে, চাইলে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি। সামনের এই পাহাড়গুলোই কিন্তু সাদামাটির পাহাড়। আর এখানে কিন্তু পর্যটকের সংখ্যা অনেক বেশি,
এখানে কিন্তু অনেক দোকানপাট আছে। আমার ডান পাশে হচ্ছে লেক, এই যে ওই পাশে হচ্ছে সাদামাটির পাহাড়, আর তার নিচে হচ্ছে যে লেক। এই লেকের পানি কিন্তু পাহাড়গুলো একটু ডিফারেন্ট, অন্যরকম। ভিউয়ার্স, আমার পেছনেই কিন্তু সাদামাটির পাহাড় আর নীল কালারের জল দেখতেই পাচ্ছেন, কিছুটা নীল সবুজ মিক্স আর কি জলের মতো, মানে খুবই সুন্দর লাগতেছে, দারুণ। আর মাটির কালারগুলো দেখুন, কোথাও গোলাপি, কোথাও সাদা, কোথাও একটু হলদেটে টাইপের, এইরকম আর কি, অন্যরকম, মানে খুবই সুন্দর। মানে আর লেকটার এরিয়াটাও কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে অনেক ছোট হয়তো হবে, বাট লেকটাও কিন্তু বেশ বড় সাইজের একটা লেক। চাইলে এখানে অনেকে যে গোসল করতেছে, আপনারা গোসল করতে পারেন, আমাদের মেম্বাররাও হয়তো এখন গোসল টোসল করবে এখানে। তো যাই হোক, আমরা কিছু ভিউ নিয়ে আপনাদেরকে দেখাবো, ড্রোন শট নিয়ে এখানে। ভিউয়ার্স, এই জায়গাটায় অনেকগুলো ড্রোন শট নিলাম আমরা, সবাই খুব মজা করলো। ট্যুর মেম্বাররা সব গোসল করতেছে। এখানে দারুণ একটা লেক, আপনারা আসলে এখানে গোসলের যে এক্সট্রা জামা কাপড় সেগুলো নিয়ে আসবেন এবং এখানে গোসল করতে পারেন। নীল কালারের ওয়াটার, দারুণ লাগে, পুরো এনভায়রনমেন্টটা অস্থির। সামনে কিছু দোকান আছে যেখানে ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো আপনারা পেয়ে যাবেন, খুব হরহামেশা এখানে এগুলো বিক্রি হয়। কসমেটিক্স, চকলেট, বিভিন্ন ধরনের শ্যাম্পু, স্প্রে, ফ্রেশ ওয়াশ, সব কিছুই পাওয়া যায় এখানে। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন আমরা একটু আগে সুশান দুর্গাপুরের যেই লেক ছিল, সাদামাটির যে লেক, সেটা ঘুরে ঘুরে দেখলাম, এখানে কিছু শপিং করলাম। তো সারাদিন বেশ কয়েকটা স্পট ঘুরেছি এবং আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, এসে ঘুরে যেতে পারেন। একদিনের জন্য খুবই দারুণ একটা ট্রিপ হতে পারে আপনার জন্য। তো যাই হোক, এখন আমরা যেটা করব, এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ময়মনসিংহ পর্যন্ত। ময়মনসিংহ থেকে আমরা এনা গাড়িতে করে চলে যাব হচ্ছে ঢাকাতে আজকে রাত্রের মধ্যে 12টা-1টার মধ্যে আমরা পৌঁছায় যাব। তো আজকে ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে অথবা নেক্সট কোনো একটা ব্লগে, নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায় আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টেক কেয়ার, টাটা।